ভারতের চিকেন নেক এলাকায় রহস্যজনক বস্তু। রাতের আকাশে ড্রোনের মতো বস্তু ঘিরে রহস্য। ওই ড্রোনের মতো বস্তু যা লক্ষ্য করা গিয়েছে তা আসলে কি তা নিয়েও একাধিক প্রশ্ন উঠছে। রহস্যজনক বস্তু ঘিরে শঙ্কিত স্থানীয় বাসিন্দারা। সীমান্তবর্তী এলাকায় গতিবিধি বৃদ্ধি, বিজেপির গতিবিধি বৃদ্ধি নিয়েও উঠছে প্রশ্ন। পরিস্থিতির উপর নজর রাখছে ভারত। একদিকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতি, যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার তরফে দায়ী করা হচ্ছে ভারতকে, তারই মাঝে যেখানে দেখা যাচ্ছে যে চিকেন নেক এলাকায় রহস্যজনক বস্তু, রাতের আকাশে আলোর বিন্দু দেখা গিয়েছে। তবে এই আলোর বিন্দু ড্রোন নাকি অন্য কোনো বস্তু তা নিয়েও কিন্তু কোনো রকম বিষয় এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি। তারই মাঝামাঝি সীমান্তবর্তী এলাকায় বিজেপির গতিবিধি নিয়েও প্রশ্ন উঠছে। এখান থেকে সরাসরি নিউজ রুমের দিকে যাব। নিউজ রুম থেকে আমার সহকর্মী তিথি রয়েছেন আমার সঙ্গে এই মুহূর্তে। তিথি, একদিকে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতির জন্য বা বাংলাদেশের অস্থায়ী পরিস্থিতির জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা হোক বা প্রেস সচিব শফিকুল আলমের তরফ থেকে ভারতকে দায়ী করা হচ্ছে। এর মাঝেই আরও একাধিক প্রশ্ন উঠছে। তার কারণ সীমান্তবর্তী এলাকায় বিজেপির গতিবিধি কিন্তু একেবারে চোখে পড়ার মতো। ঠিক ওভারঅল বিষয়টাকে বিস্তারিত জান। একেবারে দেখো মাসুবা, যে পরিস্থিতির কথা তুমি বর্ণনা করলে বা আমরা দেখাচ্ছি, এবং এখান থেকে দাঁড়িয়ে একটা বিষয় ভীষণভাবে স্পষ্ট যে যেভাবেই হোক বাংলাদেশের টানাপোড়েন, বাংলাদেশের যা কিছু খারাপ তার সবটাই নাকি এই মুহূর্তে ভারতের জন্য হচ্ছে। এই মন্তব্যই গোটা বাংলাদেশ জুড়ে ভাসছে। তুমি আমি আমরা সবাই দেখেছি জুলাই আগস্ট, শেখ হাসিনার পদত্যাগ, দেশত্যাগ, এই সমস্ত কিছুর মাঝেও ভারত বিদ্বেষী যে স্লোগান উঠেছিল সেই স্লোগানকে এখনো পর্যন্ত ধারাবাহিকভাবে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আর এবার বাংলাদেশের আর্থিক অবস্থা খারাপ কেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি টালমাটাল কেন, সেক্ষেত্রেও যখন শুধুমাত্র ভারতকেই দোষারোপ করছেন এই অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব, মানে অন্তর্বর্তী সরকার, আর সেই অন্তর্বর্তী সরকারের তরফ থেকে যখন এই মতো অবস্থায় নানান বক্তব্য সামনে আসছে, এর আগে আমরা দেখেছি 4 দিনের কলকাতা দখলের হুঁশিয়ারি হোক, কিংবা চিকেন নেক বা 7 সিস্টার্স দখল করে নেওয়ার এক প্রকার ফাঁকা আওয়াজ হোক, এই সব কিছুর মাঝে যখন আমাদের রাজ্যের উত্তরের আকাশে সন্দেহজনক বস্তুর আনাগোনা বাড়ছে, তখন খুব স্বাভাবিকভাবেই নানাবিধ প্রশ্ন মনে আসছে। অন্তত ভারত পাকিস্তানের যুদ্ধকালীন পরিস্থিতি, অপারেশন সিন্দুর বা সেই সময়ও অনেকাংশেই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করেছিলেন যে পাকিস্তান যখন নাস্তানাবুদ হয়ে যাচ্ছে, পাকিস্তান যখন কোণঠাসা হয়ে যাচ্ছে, পাকিস্তান যখন তার সর্বস্ব হারাতে বসেছে ভারতের চাপে, ভারতের চালে, ভারতের অপারেশনে, ঠিক তখন এই পাকিস্তানের বর্তমান বন্ধু বাংলাদেশ, যদিও আন্তর্জাতিক সম্পর্কের খাতিরে কোনো দেশই অন্য কোনো দেশের একদম ফিক্সড বন্ধু বা ফিক্সড শত্রু বলে কোনো বিষয় হয় না। এক একটা পরিস্থিতির উপর এক একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক নির্ভর করে। ঠিক তেমন এই মুহূর্তে বাংলাদেশ তার পরম বন্ধু পাকিস্তান, পাকিস্তানের জঙ্গি হোক কিংবা পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি বাহিনী, তারা বাংলাদেশকে সামনে রেখে ভারতের উপর আক্রমণ আনতে পারে, এই একটা সম্ভাবনা প্রবল করা হয়েছিল। আর সেখান থেকে দাঁড়িয়ে যখন উত্তরের আকাশে সন্দেহজনক বস্তু দেখা যাচ্ছে, যদিও প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত নিশ্চিত করা হয়নি যে ছবি আমরা দেখাচ্ছি সেটা আদতেও কিসের ছবি, কোনো ইলেকট্রনিক ডিভাইস কিনা, ড্রোন কিনা বা এই সমস্ত ব্যাপারে আমরা কেউই শিওর নই এই মুহূর্তে। একদমই। কিন্তু যেহেতু পরিস্থিতি অন্যরকম, সিঁদুরে মেঘ দেখলে ঘরপোড়া গরু জড়ায়, যেহেতু গোটা পরিস্থিতিতে ভারতকে এক প্রকার এক কোণায় করে দিতে যারা চাইছে, সেটা চীন হোক, সেটা বাংলাদেশ হোক, সেটা পাকিস্তান হোক, সেটা তুরস্ক হোক, তাদের সকলকেই কূটনৈতিক চাপের মধ্যে পড়তে হবে। কারণ ভারতের কূটনৈতিক চাপ, ভারত কূটনৈতিক ভাবনা চিন্তা যে পথ ধরে শুরু করে, হয়তো তার কোনো আন্দাজই এই পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো পায় না, যারা এই মুহূর্তে ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে। আর এখান থেকে যে ছবিটা আমরা দেখাচ্ছি তাতে যেমন একটা বিষয় এক প্রকার স্পষ্ট, যে এটা স্পষ্ট না হলেও কি ঘটতে চলেছে বা এটার প্রেক্ষিতে কি ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে দাঁড়িয়ে সীমান্তের টানাপোড়েন, এর আগেও আমরা দেখেছি মাসুমা যে বিভিন্ন ক্ষেত্রে সীমান্তবর্তী এলাকা, কারণ ভারত বাংলাদেশের যে সীমান্ত 4000 কিলোমিটারের বেশি আন্তর্জাতিক সীমানা, তার মধ্যে 2000-এর বেশি সীমানা, 2000 কিলোমিটারের বেশি সীমানা শেয়ার শুধুমাত্র পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশে রয়েছে। সেক্ষেত্রে এই যে বিভিন্ন এলাকা, কোচবিহার হোক, ওদিকে নদিয়া হোক, মুর্শিদাবাদ হোক, উত্তর 24 পরগনা হোক, দক্ষিণ
দক্ষিণ 24 পরগনা হোক, যে বিষয়গুলো দক্ষিণ দিনাজপুর, এই যে বিষয়গুলো রয়েছে যেখান থেকে সীমানা শেয়ার আমরা করছি, সেই সীমানা শেয়ারে কিন্তু নানানভাবে সীমান্তবর্তী এলাকায় টানাপোড়েন, উত্তেজনা, বিজেপি ঢুকে যাওয়া বা বিএসএফ এর প্রতিহত করা, সেই প্রত্যেকটা ছবি আমরা দেখাবো মাসুমা। তবে তার আগে যে ছবিটা একবার এই যে বললাম, এই মুহূর্তে দাঁড়িয়ে ভারত তাদের কাছে সবথেকে বড় শত্রু। তাই তারা এখান থেকে দিদি একটু সঙ্গে থাকো, ভারত তাদের কাছে প্রধান শত্রু এই কথা তারা উল্লেখ করছেন, বলছেন। এমনকি প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তার মন্তব্যে সেই বিষয়টা ফুটে উঠেছে। কি বলেছেন তিনি, শোনাব। তারপরে বলেছেন যে মহাসুযোগ পেয়েছি, অভ্যুত্থানের কারণে ধ্বংস হয়ে যাওয়া দেশকে টেনে আনা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে আর একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে দেশের ভিতরে এবং বাইরে, যাতে আমরা এগোতে না পারি, যাতে সব কিছু কলাপস হয়ে যায়, আবার যাতে গোলামিতে ফেরত যায়। দেশের বাইরে ভিতরে নাকি ভারত চাপে ফেলার চেষ্টা করছে বাংলাদেশকে। তিথি, এখান থেকে একটা বিষয়, যে বাংলাদেশ এমনিতেই নাস্তানাবুদ, যাদের অবস্থা ইতিমধ্যেই চালমাচাল পরিস্থিতিতে গিয়ে পৌঁছেছে, তাদেরকে নাকি নাস্তানাবুদ করার চেষ্টা করছে ভারত। একেবারেই মাসুমা, কারণ দেখো এর মধ্যে গতকালও নিউজরুম থেকে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, আমাদের চিফ রিপোর্টার যে বিষয়টা উত্থাপন করেছিলেন, এবং সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি মোহাম্মদ ইউনূস সে এক প্রকার ঋণে ডুবে রয়েছেন। শুধু তাই নয়, বাংলাদেশের তাবড় তাবড় সাংবাদিকরা তারা অভিযোগ করছেন যে কোথাও একটা সমস্ত কিছুই যেন বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার একটা প্রয়াস। আর সেই মতাবস্থায় যখন একের পর এক টেক্সটাইল থেকে মিলস ঢুকে পড়ছে, অর্থনীতি এক প্রকার আটকে গিয়েছে, শুধু তাই নয়, সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের যেভাবে দূরত্ব বাড়ছে, পার্থক্য স্পষ্ট হচ্ছে, সেটা মানবিক করিডোর হোক কিংবা যে কোনো ক্ষেত্র নির্বাচনী পরিস্থিতি হোক, চট্টগ্রাম বন্দরকে বেসরকারি কোনো জায়গার হাতে তুলে দেওয়া, বেসরকারি কোনো সংস্থার সঙ্গে যুক্ত করবার পরিকল্পনা হোক, এই সমস্ত কিছুতে যেহেতু বেঁকে বসেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, সেক্ষেত্রে সেনাপ্রধানের সঙ্গে অন্তর্বর্তী সরকারের পার্থক্য স্পষ্ট। আর এই পার্থক্য থেকেই গোটা বাংলাদেশের মানুষ তারা নানানভাবে জর্জরিত, নানান সমস্যায় জর্জরিত। সরকারি কর্মচারীরা তাদেরকে বিক্ষোভ দেখাতে হচ্ছে, সরকারি সচিবালয়গুলোতে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তালা ঝুলতে শুরু করেছে। তাহলে গোটা বাংলাদেশ জুড়ে যে অরাজকতা চলছে, তা তো বাংলাদেশের যারা দায়িত্বে রয়েছেন তাদের জন্যই। গোটা বাংলাদেশ মোহাম্মদ ইউনূসের তরফ থেকে কি পেয়েছেন, এই প্রশ্নটা একটা বিরাট বড় প্রশ্ন। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পর প্রায় 1 বছর হতে চলল, তিনি কি দিয়েছেন? এই মুহূর্তে অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল শান্তনু রায় রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো ক্যালকাটা নিউজে। একের পর এক পরিস্থিতি আমরা দেখলাম, এবং সব থেকে গুরুত্বপূর্ণ, ফাঁসি দেওয়ার আকাশের সন্দেহজনক বস্তু, সেটা ড্রোন হতে পারে বা অন্য কিছু, দিকে দিকে বাংলাদেশিরা তারা অনুপ্রবেশ করবার চেষ্টা করছে, বিএসএফ রুখে দিচ্ছে। যে পরিস্থিতি কিভাবে দেখছেন আপনি স্যার? এইটাতে আপনারা জানেন যে ইউনূস এই মুহূর্তে আমেরিকান সাপোর্ট নিয়ে অ্যাজ আ ইন্টারিম গভর্নমেন্ট ক্রিয়েট করেছিল, যেটা কি প্রো ইসলামের। তো বাংলাদেশ বেসিক্যালি আমেরিকার চাপে আছে দেখা যাচ্ছে, কেন কি ওরা একটা যে এই হিউম্যানিটেরিয়ান করিডোর রাকিমের স্টেট, যেটা বাংলাদেশেও করার চেষ্টা করছে, and they are trying to link up with this Arakan army of Myanmar, which is supposed to be a rebel group, and in বলে ওদের যে সিভিল ওয়ারে ওরা ইনভলভমেন্ট আছে। তো if they do that, বাংলাদেশ আর্মি যে চিফ আছে ওয়াকার ইউনূস, উনিও ওটাকে টোটালি ডিনাই করেছে, and he has said in very clear terms that যদি এমনি কোনো করিডোর করা হয়, ন্যাশনাল সিকিউরিটি অফ বাংলাদেশ ক্যান বি হ্যাম্পার্ড। আর এতে অন্য যে বিএনপি, যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, খালেদা জিয়া আর লেফট পার্টি, ওরাও অপোজ করেছে কি ইউনূস এই কাজটা করতে পারে না উইদাউট কনসাল্টিং অল দি আদার পার্টি। So Yunus has taken now a U-turn basically, and he is also targeting, because most probably US wants to create a base to keep an eye on China and also on Indian activity. So Yunus is under pressure. So this can be seen as a game plan of US, and also they are targeting the chicken's neck, which is a lifeline for the Northeast. That is why there are drones also flying around, maybe to surveillance or maybe not. It is not yet known, but then they have been detected in this area. So it is a problem of national security, what the Chief of Army Staff
Bangladesh Army has said, and also আমাদের জন্য এটা একটা ন্যাশনাল সিকিউরিটির প্রবলেম, বিকজ দ্য চিকেন নেক ইজ ভেরি কি বলে ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি। উই হ্যাভ গট এয়ারবেসেস অল রাউন্ডেড টু কিপ অ্যান আই। একেবারে স্যার, সেটা যেমন গুরুত্বপূর্ণ বিষয়, পাশাপাশি আরো একটা বিষয় একটু জানতে চাইবো যে এই পরিস্থিতির মাঝেই যে ছবিগুলো উঠে আসছে বা যে খবর পাওয়া যাচ্ছে যে সীমান্তবর্তী এলাকায় নাকি বিজেপির গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে এবং সেটা অতিরিক্ত পরিমাণে। এখান থেকে একটা প্রশ্ন যে কোনো দুর্বিসন্ধি থাকতে পারে নাকি বিজেপির পোশাকে অন্য কেউ থাকতে পারে? না, এতে no doubt there is foreign hand, most probably US hand is there, and foreign powers are playing to keep an eye on our activity, because Pakistan also cannot be trusted and Bangladesh presently is pro-Pakistan. So maybe that এটা অন্য কেউ করার চেষ্টা করছে to keep an eye on our activities in these areas. একদমই স্যার, অনেক ধন্যবাদ জানাবো ওদেরকে এতটা সময় দেওয়ার জন্য। কর্নেল ডক্টর শান্তনু রায়, অবসরপ্রাপ্ত সেনাকর্তা, কথা বলছিলাম তার সঙ্গে। আর এখান থেকেই যে ছবিগুলো সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখালাম ফাঁসি দেওয়ার আকাশ, রাতের আকাশে কোথাও একটা সন্দেহজনক বস্তু, আদৌ সেটা কি তা এখনো পর্যন্ত প্রশাসনিক স্তরে নিশ্চিত করা হয়নি। তার পাশাপাশি ডক্টর রয়, কর্নেল স্যার যেটা বলছিলেন যে এখান থেকে দাঁড়িয়ে আরও একটা বিষয়, আমেরিকা, চীন, এই যে একের পর এক পারস্পরিক সম্পর্ক, এই সেই সম্পর্কে তারা সকলেই চাইছেন ভারতের বিরোধিতা করতে কোনো না কোনো বিষয়ে, কিন্তু ভারত কূটনৈতিক চাপে গোটা পরিস্থিতি নিজের হাতের মুঠোয় করে রাখবার চেষ্টা করেছেন। এখান থেকেই মাসুমা যে ছবি আমরা দেখছিলাম, কারণ ফাঁসি দেওয়ার পরিস্থিতি সেটাও তো আমাদের জেনে নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে, এবং তার পাশাপাশি বিজেপি অর্থাৎ কোচবিহারের মেকলিগঞ্জ, সেখানে বিএসএফ তারা রুখে দিয়েছে বাংলাদেশি নাগরিকদের অনুপ্রবেশ রুখতে গিয়েই এক প্রকার এই বাধা, এবং সেখান থেকে যে পরিস্থিতি সামনে আসতে কোথাও একটা অশনি সংকেত নাকি আরো বেশি সাবধানতা অবলম্বন করতে হবে আমাদের, এই প্রশ্নগুলো স্পষ্ট হচ্ছে মাসুমা। একেবারে তিথি, এখান থেকে আমরা সরাসরি এই মুহূর্তে ফাঁসিদোয়া থেকে পিকায় রয়েছেন আমাদের প্রতিনিধি, পিকায় থেকে স্পষ্ট হতে চাইবো, পিকায় রাতের আকাশে যে আলোর বিন্দু দেখা গিয়েছিল, তারপর নানা জল্পনার প্রকাশ ঘটেছিল, বলা হয়েছিল ড্রোন হতে পারে, অন্য কোনো বস্তু হতে পারে, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে কি ছিল সেটা? একেবারেই মাসুমা, তোমাকে জানিয়ে রাখি, গতকাল 11:30 নাগাদ ফাঁসিদেওয়া ব্লকের বেশ কিছু জায়গায় একটি মাত্র ড্রোন ঘুরে ঘুরে দেখছিল, এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ বা স্থানীয়রা কিন্তু জানাচ্ছেন। তবে এই যে ছবি যেটা আমরা তুলে ধরেছি, সেই ছবি কিন্তু ইতিমধ্যে ক্যামেরাবন্দি হয়েছে, তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো স্পষ্ট কিন্তু জানানো হয়নি এই বস্তুটি কি, আদৌ ড্রোন না অন্য কিছু উপগ্রহ বা অন্য ইলেকট্রনিক্স ডিভাইস রয়েছে, সেটা কিন্তু এখনো পর্যন্ত খোলাসা করা হয়নি। তবে আমি ইতিমধ্যে যেখানে দাঁড়িয়ে রয়েছি, ফাঁসিদেওয়া ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তর একদম লাগোয়া, প্রায় এখান থেকে 100 থেকে 150 কিলোমিটার 100 মিটার দূরেই কিন্তু বাংলাদেশ বর্ডার, মাঝ দিয়ে বয়ে চলেছে মহানন্দা নদী। তবে এখানকার স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু রীতিমতো আতঙ্কিত, তবে তারা জানাচ্ছেন মাঝে মধ্যেই বিজেপির পক্ষ থেকে কিন্তু বিশেষ গতিবিধি লক্ষ্য করা যাচ্ছে, এবং বিজেপি যারা বাংলাদেশের যে বিজেপি যারা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে নজরদারি চালাচ্ছে ভারতের উপর। এখানে একজন স্থানীয় রয়েছে, তার সঙ্গেও কিন্তু কথা বলবো, তিনি কিন্তু যেটা জানাচ্ছেন তারা কিন্তু আতঙ্কিত। তারা কি বলছেন সরাসরি ওনার কাছ থেকে জানার চেষ্টা করব। কি বলবেন দাদা, কতটা সমস্যা রয়েছে, কতটা আতঙ্কে? বর্তমান যা দেখা যাচ্ছে, এই সিন্দুর অপারেশন সাকসেস হওয়ার পরে বাংলাদেশ সরকার অর্থাৎ ইউনিট সরকার, এই জামাতের সরকার যেভাবে ভারত সরকারের উপরে একটা আলাদা তাদের নজর পাওয়া যাচ্ছে, বিশেষ করে আমার বর্ডারের সংলগ্ন বাড়ি, বর্তমান বাংলাদেশ বর্ডার গার্ড পুলিশ অর্থাৎ বিজেপি, তারা যেভাবে আগে কিন্তু এরকম আগে দেখা যেত না, এবং এখন যেভাবে তারা প্রতিনিয়ত মানে কোনো কিছু বর্ডারের পাশে কোনো কিছু একটু কিছু হলে তারা দলবল নিয়ে ছুটে চলে আসে, পাবলিককে নিয়ে চলে আসে। তো এই মতো অবস্থায় ভারত সরকারের যে আমাদের সেনা যারা আছে বিএসএফ, তার প্রতি উত্তর দিয়ে দেয়। তা এখন দেখা যাচ্ছে যে কি যে এই সিন্দুর অপারেশন হওয়ার পরে বাংলাদেশ সরকার, যেটা কালকে শোনা গেল মানে সংবাদ মাধ্যমে, শীতলপুর একটা হাট আছে একদম আমাদের চিকেন অর্থাৎ শিলিগুড়ি সংলগ্নে, সেখানে একটা অচল এয়ারবেস ছিল, সেই জিনিসটাকে বাংলাদেশের সেনাপ্রধান তারা ওটাকে কালকে প্রতিস্থাপন করলো। তো তাদের একটা চিন্তা ভাবনা, আমার মনে হয়, আমার দৃষ্টিকোণে যা বোঝা যাচ্ছে, তাদের
পিছনে কোনো দুটা দেশ হয়তো তাদের পিছনে শক্তি যোগাচ্ছে, নাহলে তারা এই জিনিসগুলো তারা চিন্তা ভাবনা করতে পারে না। এই যে কিছুক্ষণ আগে আপনি জানাচ্ছিলেন যে আপনার একদম বর্ডার সংলগ্ন এলাকায় আপনি বাস করেন এবং বাংলাদেশে যে সমস্ত মাইক যখন বাজানো হয় কিছু কথা আপনারা শুনতে পান, কি যদি জানান? এইখানে একটা ভালো আপনি প্রশ্ন করেছেন। আমার যেহেতু বাড়ি একদম সংলগ্নে, বর্ডারে একদমই জিরো পয়েন্টের কাছে, বাংলাদেশের কোনো কিছু ওদের মিটিং মিছিল হলে যখন একটা মাইক যারা ভাষণ দেয় সম্পূর্ণ ভারত বিরোধী এবং ভারত বিদ্বেষী কথাবার্তা যেভাবে বলা হয়, মানে মোট কথা তারা ৭১-এর কথা তারা সম্পূর্ণভাবে ভুলে গেছে। কারণ হচ্ছে কি যে এই ৭১-এর যেভাবে তাদের যেই দেশটাকে যেভাবে আমাদের ভারত সরকার তৎকালীন স্বর্গীয় ইন্দিরা গান্ধী যেভাবে দেশটাকে স্বাধীন করেছিল, সেই কথাগুলো ভুলে গিয়ে এখন বর্তমান একদম সম্পূর্ণ তার মানে বিপরীত কথাবার্তা, ভারত বিদ্বেষী কথাবার্তা, মানে মোট কথা কি তারা মাইকের মধ্যে সেই কথাগুলো শোনা যায় না, এইভাবে তারা কথাবার্তাগুলো বলে। আপনারা সেটা সম্পূর্ণ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বাড়িতে কাছে তো, একদম বর্ডারের কাছে। শোনার কোন পাশে কি কোন গ্রাম রয়েছে? এখানে পাশে আছে কাশিমগঞ্জ বাজার আছে, তারপর বাংলাবান্ধা আছে, তারপরে তেঁতুলিয়া থানার অন্তর্গত এগুলা, যেরকম টেকনাফ থেকে তেঁতুলিয়ার শেষ প্রান্তে, যেটা আমরা এখন বর্তমানে এখানে চিকেন নেক, এই চিকেন নেকের সমস্যা নিয়ে বর্তমান বাংলাদেশ সরকার যেভাবে এই যে ইউনিট সরকার যে উঠে পড়ে লাগছে, তার মূল কারণ হচ্ছে আলাদা। যেহেতু আমাদের একটা করিডোর এখানে শিলিগুড়ির একটা বলা যেতে পারে আমাদের পশ্চিমবঙ্গের একটা দ্বিতীয় শহর, এর মধ্যে অনেক কিছুই আছে, তো সেই অনুযায়ী নাহলে একটা অচল এয়ারবেস যেখানে তাদের ভাত আনতে পান্তা ফুরায়, সেটাও তারা কালকে উদ্বোধন করলো। এর পিছনে নিশ্চয়ই কোনো একটা শক্তি যোগাচ্ছে। কি মনে করছেন আপনারা যে এই যে এয়ারবেস, অচল একটা এয়ারবেস, সেই এয়ারবেসটাকে তারা পুনর্স্থাপন করলো কেন, কিসের জন্য, কি মনে হচ্ছে আপনাদের? আমার মনে হচ্ছে এখানে পাকিস্তান অথবা চায়না, এই চায়না দুইটা রাষ্ট্র সম্পূর্ণভাবে এর পিছনে মানে মদত দেনেওয়ালা। কারণ হচ্ছে কি যে সিন্ধুর অপারেশনে যেখানে দেখা গেছে চায়নার যে বিমান অর্থাৎ J-17 যে ফাইটার বিমানগুলো ছিল, সম্পূর্ণভাবে আমাদের S-400 তাকে সম্পূর্ণগুলো তাকে মানে ভেঙে দেওয়া হয়েছে। তো সেটা নিয়ে একটু বাজারে একটা স্বাভাবিক রাজনৈতিক মহলে একটা চীনের ব্যাপার নিয়ে, বাণিজ্যিক ব্যাপার নিয়ে একটা হাসাহাসি হচ্ছিল। সেই ব্যাপারে আমার মনে হয়, আমার দৃষ্টি ব্যক্তিগতভাবে আমার যা ধারণা, আমি একজন ভারতীয় সুনাগরিক হিসেবে, সেখানে তারা একটা কিছু ইন্ধন যোগাচ্ছে। পাশাপাশি একদম সংলগ্নে যেহেতু একটা হাট, এইটা করে ওই বর্ডারটা করার কোনো মানে ছিল, মানে এয়ারবেসটা করার কোনো মানে ছিল না, এটা আমার মনে হয়। এই আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে গত দুদিন আগে যেটা দেখা গিয়েছিল বালুঘাটে, এবং আজ যেটা দেখা গিয়েছে গতকাল রাতে আমাদের এই সাইডে কিছু আলোর বিন্দু, যেটা স্থানীয় যারা রয়েছে তারা মনে করছেন যে তারা মানে ড্রোন উড়ে বেড়াচ্ছে। আপনাদের নজরে কি পড়েছে? এটা তো আমিও শুনেছি, কিন্তু ব্যাপারটা তো আমার নজরে পড়েনি, যেহেতু পড়েনি বেকার মিথ্যা তো বললাম নেই, যে এরা এখন এমন কিছু জিনিস কার্যকরিতা চলতে চাচ্ছে যেটা ভারত সরকারের মানে বিদ্বেষী এবং ভারত সরকারের যেসব মানে নীতি নিগমন বর্তমান আমাদের মোদী সরকারের, এই মোদী সরকারের কতগুলো কার্যক্রম ওরা একেবারে বিকাল সেক্ষেত্রে দাঁড়িয়ে বাংলাদেশের এই মুহূর্তে যা পরিস্থিতি তা নিয়ে সরব হচ্ছে সাধারণ মানুষজন। অনেক ধন্যবাদ জানাবো পিকায়। এখান থেকে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, যখন ফাঁসি দেওয়ার আকাশে আলোর বিন্দু লক্ষ্য করা যাচ্ছে, অপর প্রান্তের আরো একটা ছবি তিথি আমরা এই মুহূর্তে তুলে ধরবো, যেখানে দেখা যাচ্ছে অনুপ্রবেশের চেষ্টা করা হচ্ছে, বাধা দিচ্ছে বিএসএফ, আর বিএসএফ যখন বাধা দিতে যাচ্ছে তারপরেই বিপত্তির সৃষ্টি হচ্ছে। বারংবার যখন এই অনুপ্রবেশের আশঙ্কা করা হচ্ছে, ঠিক সেই সময় দাঁড়িয়ে এই ছবি, মেখলিগঞ্জের ছবি এই মুহূর্তে দেখাচ্ছে, এবং সরাসরি আমাদের প্রতিনিধি শশীকেশ রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। শশীকেশ, কি জানা যাচ্ছে? শশীকেশ, শোনা যাচ্ছে? কোন রকম ভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমরা শশীকেশের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করবো। আর এখান থেকে মাসুমা, যে ছবিগুলো আমরা দেখলাম, কারণ এর আগে আমরা দেখেছি গতকাল অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা, তিনিও কিন্তু পাল্টা অর্থাৎ যে চিকেন নেক নিয়ে এত বাড়াবাড়ি করছে, বাংলাদেশ হুঁশিয়ারি দিচ্ছে, সেই বাংলাদেশেরও এমন কিছু সংবেদনশীল জায়গা রয়েছে, অর্থাৎ একদিকে রংপুর এবং অন্যদিকে চট্টগ্রাম, বাংলাদেশের চিকেন নেক, এবং সেখানে
আরো অনেক বেশি সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে বাংলাদেশকে, নইলে সেই রংপুর হোক বা চট্টগ্রাম তাও তারা হারিয়ে ফেলতে পারেন। অর্থাৎ পাল্টা এই হুঁশিয়ারি, এরপরে দাঁড়িয়েও একের পর এক পরিস্থিতি, যে ছবি এই মুহূর্তে আমরা দেখাচ্ছি আপনাদেরকে, কারণ কোচবিহারের মেখলিগঞ্জ, সেই মেখলিগঞ্জের ডাঙ্গারহাট সীমান্ত, সেই সীমান্তে বাংলাদেশিদের অনুপ্রবেশ নিয়ে সংঘর্ষ সূত্রপাত, তারপরেই রীতিমতো তাদেরকে বিএসএফ এর ধাওয়ায় পালিয়ে যেতে হলো। শশীকেশ সরাসরি রয়েছে। শশীকেশ, কি পরিস্থিতি? হ্যাঁ দেখো তিথি, তোমাকে বলবো যে মূলত এই যে বাংলাদেশি দুষ্কৃতীরা তারা উত্তেজনা ছড়ায় এই সীমান্ত এলাকায়। মূলত তোমাকে জানিয়ে রাখবো যে গতকাল সন্ধ্যায় মেখলিগঞ্জ সীমান্ত এলাকা রয়েছে, সেই সীমান্ত এলাকায় মূলত যে যাতে ভারতীয়রা কেউ বাংলাদেশে প্রবেশ না করতে পারে বা পাশাপাশি বাংলাদেশিরা যাতে ভারতে অবৈধভাবে প্রবেশ না করতে পারে, সেই জন্যই কিন্তু বিএসএফ সেখানে মোতায়েন ছিল। তবে দেখা যায় সেখানে একজন মূলত যেটা বিএসএফ সূত্রে জানা গেছে যে মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি, সে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে চেষ্টা করছিল আর কি, ঢুকতে গেছে। সেই সময় বিএসএফ তাকে সেখান থেকে সরাতে যায়, আর যার ফলেই কিন্তু দেখা যায় যে সেই সময় কিন্তু বাংলাদেশের কিছু দুষ্কৃতী তারা কিন্তু হাতে অস্ত্র নিয়ে তারা কিন্তু বিএসএফ এর দিকে তেড়ে আসে, যার ফলে কিন্তু একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয় সীমান্ত এলাকায়। পরবর্তী বিএসএফ যখন সেখানে কিন্তু বাধা দেয়, তারপরে সেখান থেকে দুষ্কৃতীরা পালিয়ে যায়। তবে এই ঘটনায় রীতিমতো একটা উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। এখন যেটা বিএসএফ সূত্রে যেটা জানা গিয়েছে যে এই মুহূর্তে যে এই যে যাকে কেন্দ্র করে যেই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে কেন্দ্র করে এই ঘটনা, সে বিএসএফ এর হেফাজতে রয়েছে। পাশাপাশি একটি ফ্ল্যাগ মিটিংও হওয়ার কথা রয়েছে, তারপরেই তাকে বাংলাদেশে হাতে তুলে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানা গিয়েছে। তবে এই ঘটনায় বারবার যে এই সীমান্ত এলাকায় পরিস্থিতি তৈরি হচ্ছে এই বাংলাদেশি দুষ্কৃতীদের জন্য, সেটা কিন্তু গতকালকে আবারও একবার প্রমাণ হলো। তিথি, একেবারে এই শশীকেশ আমাদের সঙ্গে থাকো। মাসুমা, এখান থেকে আরো বিষয়, অর্থাৎ এই গোটা বিষয়টা, এই যে যাদেরকে দুষ্কৃতী বলা হচ্ছে, যারা ওপার থেকে এসেছে বলে মনে করা হচ্ছে, তারা কারা সেটাও কিন্তু জেনে নেওয়ার সময় এসেছে এবার। মেখলিগঞ্জের ছবি, যেখানে এই অনুপ্রবেশের চেষ্টা, যে চেষ্টাকে বাধা দেয় বিএসএফ, তারপরেই গন্ডগোলের সূত্রপাত। এখান থেকেই তেথে শশীকেশ রয়েছেন আমাদের সঙ্গে, শশীকেশের কাছে যাব সরাসরি। শশীকেশ, যে ছবি আমরা দেখতে পেলাম যে অনুপ্রবেশের চেষ্টাকে ব্যর্থ করলো বিএসএফ, বাধা দিল, তারপরেই গন্ডগোলের সূত্রপাত। তারপর থেকে সেই এলাকার মানুষরা তারা কতটা আতঙ্কিত এবং সেখানে নজরদারি কতটা বাড়ানো হচ্ছে, কি ছবি? হ্যাঁ দেখো, তোমাকে একটা বিষয় জানিয়ে রাখবো যে এই যে মেখলিগঞ্জ সীমান্ত এলাকা রয়েছে, এই মেখলিগঞ্জেরই কিন্তু কুচলিবাড়ি সীমান্তে তোমাকে মাস দুয়েক আগের ঘটনা যদি বলি, সেখানে কিন্তু একটা বচসা বেঁধেছিল ভারতীয় গ্রামবাসীদের সঙ্গে বাংলাদেশি গ্রামবাসীদের। তারপরেই কিন্তু একটা পরিস্থিতি, যে মূলত কাঁটাতার লাগানো গেলে যে ফাঁকা জায়গাটা, সেখানে আবারও গতকালকে এই যে মেখলিগঞ্জ রয়েছে, সেই মেখলিগঞ্জের আরেকটি সীমান্ত এলাকা, সেই সীমান্ত এলাকাতে কিন্তু আবারও উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। মূলত তোমাকে জানিয়ে রাখবো যে এই ঘটনার পরে যে সীমান্ত এলাকায় যে বসবাসকারী মানুষরা রয়েছে, তাদের মধ্যে কিন্তু একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়েছে। তবে এই যে বিএসএফ এর পক্ষ থেকে যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা কিন্তু আগের তুলনায় অনেকটাই বাড়ানো হয়েছে। তার কারণ যে বর্তমান পরিস্থিতি, মূলত বাংলাদেশের যে পরিস্থিতি, পাশাপাশি যে একটা পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপরে কিন্তু এই যে সীমান্ত এলাকাগুলো রয়েছে, সেখানে বিএসএফ কিন্তু কড়া নিরাপত্তা বাড়িয়েছে। আর যার ফলেই কিন্তু গতকাল যে ভিডিওটি মূলত প্রথমে দেখা গিয়েছিল যে বাংলাদেশি বেশ কিছু দুষ্কৃতীরা কিন্তু বিএসএফ এর দিকে তেড়ে এলো, বিএসএফ কিন্তু তাদের পাল্টা জবাব দেয়, যার ফলেই কিন্তু তারা সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। সব মিলিয়ে বর্তমানে এই ঘটনার পর সীমান্তের মানুষ কিছুটা হলেও আতঙ্ক রয়েছে। তবে বিএসএফ এর পক্ষ থেকে কিন্তু নিরাপত্তা কিন্তু আরো অনেকটাই বাড়ানো হয়েছে। একেবারে শশীকেশ, এখান থেকে দাঁড়িয়ে যে পরিস্থিতিগুলোর দিকে নজর রাখতে হচ্ছে, আমাদের সঙ্গে থাকো শশীকেশ। কারণ মাসুমা, একের পর এক পরিস্থিতি আমরা দেখেছি এর আগেও, কাঁটাতারের বেড়া নিশ্চিত করা বা যে এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া নেই, সেই এলাকাগুলোতে সেই কাঁটাতারের বেড়া দেওয়া হবে, সেই নিশ্চয়তা কেন্দ্রের তরফ থেকে যে তৎপরতা নেওয়া হয়েছে, এবং তারই মাঝে ভারত পাকিস্তানের এই পরিস্থিতি কোথাও একটা অনেকগুলো প্রশ্ন তুলে দিচ্ছে মাসুমা। একেবারেই এই মুহূর্তে ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ রঞ্জন মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্যার, যে বিষয়টা জানতে চাইবো যে যখন বাংলাদেশের এই অস্থির পরিস্থিতি, তারই মাঝে একটার পর একটা ঘটনা, যেখানে দেখা যাচ্ছে যে ফাঁসি দেওয়ায় আকাশে দিম দিম করে জ্বলছে আলো, তবে সেটা কিসের আলোর বিন্দু, ড্রোন নাকি অন্য কোনো বস্তু, সেই বিষয়ে এখনো কিছু জানা যাচ্ছে না। কতটা নিরাপত্তা প্রয়োজন, কতটা তৎপরতা প্রয়োজন, কিভাবে দেখছেন? দেখুন, নমস্কার। তৎপরতা তো প্রয়োজন প্রচন্ড রকমের আছে, এবং আমি দীর্ঘদিন বায়ুসেনাতে কাজ করার পরিপ্রেক্ষিতে একটা জিনিস বলতে পারি যে আমাদের সবাইকে ইতিহাস থেকে শেখা উচিত
তো আমরা যাতে সেই বারবার একটা ভুলই রিপিট না করি, তো আপনার চ্যানেলের মাধ্যমে দু তিনটে বক্তব্য আমি একটা রাখতে চাই। দেখুন, এটা সত্যি যে বর্তমান ইউনূস যে বাংলাদেশে যিনি পরিচালনা করছেন, তিনি খালি একটা মহড়া, এবং তিনি দুটো দেশের মহড়া। তিনি একটা আমেরিকান মহড়া, একটা চায়নারও মহড়া। তো ওরা এই দুটো দেশই ভারতকে ঠিক করে কবজা করতে পারছে না বলে ইউনূসকে মহড়া বানিয়ে ইউনূসের থ্রু দিয়ে, বাংলাদেশের থ্রু দিয়ে ভারতকে অনেক প্রবলেমে ফেলার চেষ্টা করবে বা করছে। তো সেইটা আমাদের মাথায় রাখতে হবে, এবং সেইটা মাথায় রেখে আর একটা জিনিস জানতে হবে যে ভূ রাজনীতি, মানে আমরা যাকে জিও পলিটিক্স বলি, তার পরিপ্রেক্ষিতে জামাত এবং আইএসআই এর, মানে বাংলাদেশের জামাত এবং আইএসআই পাকিস্তানের, এদের মধ্যে একটা খুব ভালো যোগসাজশ তৈরি হয়েছে, নেটওয়ার্ক তৈরি হয়েছে। এবং এই নেটওয়ার্কের থ্রু দিয়ে তারা অনেক রকমের, প্রথমত ইনফিল্ট্রেশন চেষ্টা করছে। দেখুন, আমরা জানি যে নর্থ ইস্টের দুটো স্টেট, একটা আসাম, একটা ত্রিপুরা, আর ইস্ট পার্টে আমাদের বাংলাদেশের সঙ্গে বর্ডার ওয়েস্ট বেঙ্গলের, এই তিনটে রাজ্যেই এত বেশি ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে, সেটা যে কারণেই হোক না কেন, কিন্তু আমাদের পোরাস বর্ডারের জন্য এই জিনিসটাকে আমরা নজরআন্দাজ করতে পারি না। এমন এমন শহর আছে আসামে বা আমাদের বেঙ্গলে 8টা ডিস্ট্রিক্ট, সেখানে কমপ্লিট ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশ থেকে ঘুষপেটিয়েরা এসে সেখানে এখন তারা সংখ্যা লঘু, অন্যরা এখন সংখ্যায় কমে গেছে। রতনবাবু, আপনি যখন ঠিক এই বিষয়টা নিয়ে বলছেন, তখন একটা ছবি একটু দেখিয়ে দিতে চাইবো। কারণ কোচবিহারের মেখলিগঞ্জ, সেখানে বাংলাদেশের মানুষজন তারা ঢুকে পড়বার চেষ্টা করছেন, অনুপ্রবেশের চেষ্টা কিনা স্পষ্ট নয়, কিন্তু বিএসএফ তা রুখে দিয়েছে, বিএসএফ এর ধাওয়ায় তারা পালিয়েও গিয়েছে। অর্থাৎ আপনি যা বললেন, কোথাও একটা এই ঘটনাটাও ইনক্লুডেড তার মধ্যে। আমি আর একটু বলতে চাই, এটা যেটা হবে, এই আগে দেখবেন আপনি আগামী মাসে কিংবা তার পরের মাসে জুলাইয়ের মধ্যে একটা পাবলিক আনরেস্ট করার চেষ্টা করবে, এবং সেই প্রভোকেশনটা, এটা ইন্ডিকেশন, এইটা যে আপনি যে বলছেন লাইটটা দেখে দেখা যাচ্ছে তার ড্রোনের না কিসে, সেটা এখন বিষয় আমাদের দেখতে হবে সেটা, কিন্তু এই প্রভোকেশনটা আসছে, এবং এই প্রভোকেশনটা রোকার জন্য, এই প্রভোকেশন ওরা আগেও করেছে, 92-তে কাশ্মীরে করেছে, তার আগে করেছে 84 এর পরে পাঞ্জাবে করেছে। তা আমাদের তৈরি কিভাবে থাকতে হবে, আমাদের ক্রাউড কন্ট্রোলিং এর জন্য তৈরি থাকতে হবে। ওরা চেষ্টা করবে আমাদের এখানে কোনো রকমে একটা বিভেদ সৃষ্টি করে আমাদের লোকেদের মধ্যে, সেটা হিন্দু মুসলমানের মধ্যে হোক, অন্য কারোর মধ্যে হোক, করে একটা প্রবলেম তৈরি করেন। আমাদের আলটিমেটলি যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াইডেনিং দ্য চিকেন নেক, এবং সেখানে আমাদের একটা অ্যাকশন ভালো রকমের করতে হবে। আসামের মুখ্যমন্ত্রী যেমন বলেছেন যে যদি ওরা এখানে কোনো প্রবলেম করে, আমরাও রংপুরে বা চট্টগ্রামে প্রবলেমটা করতে পারি, সেটা একদম ঠিক কথা। এবং আমাদের আলটিমেট এম হওয়া উচিত কি করে আমরা চিকেন নেটটাকে ওয়াইডেন করে দেবো, এবং কি করে আমরা প্রিভেন্ট করব ওদের এই প্রভোকেশন, যেটা ওরা চেষ্টা করছে। এবং আমার যা সূত্রের খবর, যে জুলাই আগস্টের মধ্যে এখানে একটা বড় রকমের সিভিল আনরেস্ট ওরা করার চেষ্টা করছে, স্পেশালি ইন ওয়েস্ট বেঙ্গল। তাতে করে কি হবে, ওদের একটা অনেক লাভ হবে, এবং আমরা একটা পুরো ভারত সরকার একটা প্রবলেমের মধ্যে ফেসে যাবো। সেইটাকে আমাদের কোন রকম ভাবে রুখতে হবে, এবং সেখানে আর্মি, বিএসএফ কে যথেষ্ট সতর্কতা নিয়ে কাজ করতে হবে। আমার নিশ্চিত ধারণা যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তার সঙ্গে সেন্ট্রাল গভর্নমেন্ট এর বিষয়ে ভাবছেন, এবং তার একটা মানে পরিপক্ক একটা হিসাব নিকেশ করে তার একটা প্ল্যান তৈরি করে রাখছেন, যাতে এরকম যদি কিছু হয়, এটা প্রভোকেশন আলটিমেটলি ওটা লিড করবে, সেটা থেকে আমরা বিরত থাকতে পারি, আমরা সেটা কন্ট্রোল করতে পারি। একেবারে স্যার, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। ভূ রাজনৈতিক বিশেষজ্ঞ রঞ্জন মুখোপাধ্যায়ের সঙ্গে কথা বলছিলাম আমরা। মাসুমা, সেক্ষেত্রে দাঁড়িয়ে একটা বিষয় তো কোথাও একটা ঠিক, শশীকেশ যে ছবি দেখাচ্ছিল, আমি আরেকবার মাসুমা শশীকেশের কাছে যাওয়ার চেষ্টা করবো। শশীকেশ, প্রত্যেকটা পরিস্থিতির উপর নির্ভর করে, এর আগে আমরা দেখেছিলাম যখন জুলাই আগস্টের বিপ্লব ঘটলো বাংলাদেশে, এক প্রকার বাংলাদেশ থেকে মানুষজন, বা যেখানে হিন্দু সনাতনীদের উপর আক্রমণ হচ্ছিল, মাসুমা আমরা দেখেছি বাংলাদেশ থেকে মানুষজন রীতিমতো নদী পার করে এপার বাংলায় আসবার চেষ্টা করবার জন্য উদ্গ্রীব হয়েছিলেন। সেই পরিস্থিতি, অর্থাৎ কোচবিহার কতটা সংবেদনশীল, যেখানে যখন তখন ওপার বাংলা থেকে অনুপ্রবেশ ঘটতে পারে, বা এই পরিস্থিতিগুলো সামনে আসতে পারে, যে ছবি শশীকেশ দেখাচ্ছিল, যেভাবে শশীকেশ বলছিল, এবং এখান থেকেই শশীকেশ একটা
একটা বিষয়, অর্থাৎ মাসুমাও এর আগে একই প্রশ্ন করেছে যে আতঙ্ক মানুষজনের মধ্যে কতটা রয়েছে, নিরাপত্তা কতটা বাড়ানো হয়েছে, কিন্তু যারা ওপার থেকে এপারে আসছেন তারা আদতে কারা, কি চাইছেন, তাদের কি চাওয়া, সেটা কি স্পষ্ট হয়েছে কোনোভাবে? হ্যাঁ দেখো, একটা বিষয় তোমাকে জানাবো যে যখন এই যে বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, ইউনিট সরকার যখন গঠন হয়, যখন একটা সেখানকার বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যখন আক্রমণ একটা তৈরি হয়েছিল, সেই সময় আমরা কিন্তু চ্যাংড়াবান্ধা যে সীমান্ত রয়েছে ইমিগ্রেশন চেকপোস্ট, মূলত যে কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট, সেখানে কিন্তু ছবি আমরা দেখিয়েছিলাম। সেখানকার যে যারা বাংলাদেশ থেকে কিন্তু ভারতে আসছিলেন তারা কিন্তু একটা আতঙ্কের ছবি নিয়ে কিন্তু ভারতে আসছিলেন। পাশাপাশি সেখানে যে একটা অত্যাচার যে চলছে পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিন্তু তারা জানিয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে শুধু তাই নয়, কোচবিহার জেলার শীতলকুচি যে সীমান্ত রয়েছে, সেই শীতলকুচি সীমান্ততে দেখা যায় যে প্রচুর সংখ্যক যারা মানুষ তারা কিন্তু ভারতে আসার জন্য এক প্রকার কিন্তু তারা যে সীমান্ত এলাকায় চলে এসেছিল, যদিও পরবর্তী বিএসএফ কিন্তু তাদের কিন্তু আটকে দেয়। আমাদের সঙ্গে থাকো কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিস বাবু রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুভাষিস বাবু, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। উত্তরের আকাশে, ফাঁসি দেওয়ার আকাশে রাতের অন্ধকারে কিছু একটা জ্বলছে, আলো জ্বলছে, সেটা ড্রোন না ইলেকট্রনিক ডিভাইস আমাদের জানা নেই, কিন্তু সন্দেহ বা এলাকার মানুষজন আতঙ্কিত। অন্যদিকে কোচবিহারে সীমান্ত পার করে ওপার বাংলা থেকে মানুষ এপারে আসবার চেষ্টা করছে, তাদের অভিসন্ধি এখনো স্পষ্ট না হলেও বিএসএফ তাদেরকে ধাওয়া করেছে, তারা পালিয়ে গিয়েছে। কিন্তু বর্তমানে যা পরিস্থিতি, বাংলাদেশের সরকার, অন্তর্বর্তী সরকার, তারা তাদের দুরবস্থার জন্য ভারতকে দায়ী করছেন, আবার এই চাপানোতর সৃষ্টি হচ্ছে। শোনা যাচ্ছে? কন্ডিশন যার জন্য একটা বডিকে আনা হয়েছিল। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে বলুন। আনস্টেবল কন্ডিশনের জন্য একটা বডিকে আনা হয়েছিল, তাও আবার মনোনীত হয়েছিল বাই দি কোর্ট। আজকের ডেটে দাঁড়িয়ে তারা এমন কোনো কার্যকলাপ বা এমন কোনো ইন্টেনশন দেখায়নি যাতে তাদেরকে সরকারের তকমা দেওয়া যায়। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে মোহাম্মদ ইউনূস এখন কারুর কাঁধে বন্দুকটা রেখে চালাবার চেষ্টা করবেন। তার কারণটা হচ্ছে মোহাম্মদ ইউনূস নিজে জানেন যে উনার শেষ সময় রাজনীতিতে এসে গিয়েছে, এবং তার জন্য ভারত ছাড়া এত বড় একটা দেশকে যদি উনি কারিগরিত্ব কোনোভাবে করতে পারেন, তাহলে উনাকে সেটা ক্রেডিবল পয়েন্ট হিসেবে উনার যারা রাজগুরু আছেন, যারা ওনাকে তৈরি করছেন বা যারা ওনাকে ফান্ড করছেন, তাহলে তাদের থেকে কিছু পয়েন্ট হলেও উনি গেইন করতে পারবেন। আদারওয়াইজ অ্যাজ এ পলিটিশিয়ান হি ইজ এ বিগ লুজার। উনি দিনের পর দিন ভারত এগেন্সে ন্যারেটিভ তৈরি করতে সময় পাচ্ছেন, অথচ উনি দিনের পর দিন একটা ইকোনমিক পলিসি বাংলাদেশের জন্য করতে পারেননি, ইন্ডাস্ট্রিয়াল পলিসি করতে পারেননি। উল্টে রোজগার না করে টাকা ধার করে রাস্তা তৈরি করেছেন। এমন ধরনের একজন রাজনৈতিক মস্তিষ্ককে নিয়ে কিছু বলা বা এমন ধরনের রাজনৈতিক মস্তিষ্কের উপর ডিপেন্ড করে একটা রাষ্ট্রের ফিউচার তৈরি করা ভীষণই হাস্যকর, এবং সেই কথাই বাংলাদেশ এগিয়ে গেছে, তাই আজকে ঘাটার মুখে পড়তে বাধ্য। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কূটনৈতিক বিশেষজ্ঞ সুভাষিস ব্যানার্জি, কথা বলছিলাম তার সঙ্গে মাসুমা। একেবারে। আর এখান থেকে তিথি, আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, বাংলাদেশ যখন ভারতের বিরুদ্ধে মন্তব্য করছে, একটার পর একটা বিস্ফোরক অভিযোগ তারা করছেন, তারই মাঝে আরো একটার পর একটা ঘটনা আমরা তুলে ধরবো অবশ্যই। তবে শশীকেশ ছিলেন আমাদের প্রতিনিধি, শশীকেশকে ধন্যবাদ জানাবো। তিথি দেখো, অসমের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনিও কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে মন্তব্য করছেন। আর যে চিকেন নেক নিয়ে এত মতবিরোধ, যে চিকেন নেক নিয়ে এত বিস্তর অভিযোগ, সেই চিকেন নেক নিয়ে অসমের মুখ্যমন্ত্রী কি বলছেন? যদি ভারতের চিকেন নেক হয় তাহলে ভারতের চিকেন নেকের পরিবর্তে তো বাংলাদেশেরও চিকেন নেক রয়েছে, এমনটাই বলছেন তিথি। একেবারেই মাসুমা, কারণ এখান থেকে দাঁড়িয়ে বাংলাদেশের যে দুটি চিকেন নেকের কথা তিনি বলেছেন, অর্থাৎ দক্ষিণ দিনাজপুর থেকে ৯ করে ৮০ কিলোমিটার দূরত্বে নর্থ বাংলাদেশের করিডোর, যা কিনা গোটা রংপুরকে বিচ্ছিন্ন করে দিতে পারে বাংলাদেশের থেকে। আবার অন্যদিকে যদি আমরা নজর রাখি, তাহলে দক্ষিণ ত্রিপুরা থেকে মাত্র ২৮ কিলোমিটার দূরত্বে চিটাগং বা চট্টগ্রাম, এবং সেক্ষেত্রে বাংলাদেশের সাথে চট্টগ্রামের যোগাযোগ কতটা নিবিড় তা আমরা সকলে জানি। এবং সেই চট্টগ্রাম আর সেই রংপুর যদি বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তারা কি করবে? তাই এখন তাদের উচিত সেদিকে নজর দেওয়া, এমনটাই হেমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট করবার চেষ্টা করেছেন। কারণ একদিকেই চট্টগ্রাম বন্দর, সেই বন্দরে বেসরকারি সংযুক্তিকরণের জন্য এক প্রকার উঠে পড়ে লেগেছে অন্তর্বর্তী সরকার। তাতেও কিন্তু এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের মত নেই, যেখানে একাধিক পার্থক্য স্পষ্ট হয়েছে।